ফুপা বলেছিল ভাইয়া নাকি এখনো অপরাধ বোধে ভুগছে, কিন্তু ও তো এমন সব মনেই রাখেনি। ভাইয়া তো কামড়ে দিয়েছিল, তাতে কি এমন হয়েছিল যে এইরকম মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল? তখন তো ওরা সবাই ছোট ছিল। এরকম কামড়াকামড়ি মারামারি হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। সাফিন দরজা ছিটকিনি দেয়নি। একবার ভাবলো সাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যতই সাফিন তার থেকে 2 বছরের ছোট হোক না কেন, সে তো এখন বড় হয়ে গিয়েছে। হুট করে এখন তার রুমে ঢোকা যাবে না। রুমে ফিরে আসলো রুমাইশা। এসে সাফিনের ফোনে কল দিল। সাফিন ঘুমের ঘোরে কে কল দিয়েছে সেটা না দেখেই ফোনটা ধরে রাগী গলায় বলে উঠল, কে রে? এত সকাল সকাল কল দিয়ে আমার ঘুমের 13টা বাজালে। কি কি বলবি? তাড়াতাড়ি বলতো। সাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল করুম। রুমাইশা ভুকরুটি করে বলল, এমনিতে তো খুব ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তাহলে পেয়ে গেলাম আমি। রুমাইশার গলা শুনে সাফিন তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। আমতা আমতা করে বলল, সরি সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম করে সকালবেলা ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমি ভেবেছি ও হবে, তাই এরকম বলেছি। তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবারও বলল, আর শোনো না, বলছি মাকে যেন আবার বলো না তোমার সাথে এইভাবে কথা বলেছি। শুনলে মা আমাকে আর আস্তই রাখবে না। সাফিনের কথা শুনে রুমাইশা হেসে দিয়ে বলল, ঠিক আছে, বলবো না। এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে সাফিন আঁতকে উঠল। বলল, ও ওরে বাবা, বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন। ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদটা কি ওর একার? আর আমরা তো আর ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কি কতক্ষণই বা থাকবো? 10 মিনিট না হয় সর্বোচ্চ, তারপর তো চলেই আসবো। কিন্তু রুমাইশার এত কথা সাফিনের মন গলাতে পারল না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে, আমিও তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে, তা কোথায় যাবে? আর কখন যাবে সেটাও বা বুঝবো কি করে? এই, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়। ফোনে বকবক করতে একদম ভালো লাগছে না। সাফিন উপাস থেকে বলল, যথা আজ্ঞা মহারানী, আমি 5 মিনিটের ভিতরে আপনার রুমে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোনটা রেখে দিল। মিনিট 7 পর সাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের উপরে নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বাবু দিয়ে বসে আছে। সাফিন এসে রুমাইশার সামনে পাম্পাস ঘেসে বসলো। কাল রাতে কি তুই এই বাইরের লাইটটা অফ করেছিলি সাফিন? জানালার দিকে ইশারা করে জিজ্ঞাসা করলো রুমাইশা। কই, না তো, আমি লাইট অফ করিনি। এই লাইট মাঝে মাঝে আমিও দেখি শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম আম্মু করে কিনা, বললো যে করে না। তবে আম্মু বলেছিল সাফওয়ান ভাইয়া করতে পারে। সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলল, ও হ্যাঁ, বল এইবার, সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায়? আর বাড়িতে কি হয়েছে সেগুলো বল তো দেখি। ফুপি, ফুপা, আব্বু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধা লাগছে না। তখন ফুপাকে বলতে শুনেছিলাম যে ও ঘর থেকে বের হয় না। সেই কামড় দেওয়ার ঘটনার পর থেকে ফুপি ছাড়া কারোর সামনেও যায় না। তাহলে? উত্তরে সাফিন বলল, আমিও জানি না আপু। ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি কতকাল। আম্মু তো আমাকে সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে। আর একবার গিয়েছিলাম মানা করা সত্ত্বেও। ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল। আর পরে আম্মুর কেলানি তো দিয়েছিলই। তাই আর উম ওসব চিন্তা করিনি। ভাইয়া বাসায় না থাকলে তুই একবার গিয়েছি। কিন্তু সাফওয়ান ভাইয়া কোথায়? ও, তুমি তো জানোই না, ভাইয়া তো কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইন ক্লাস নেয়। ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না। খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়, সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে সাফিন বলল, তাতেই আমার ভাইয়ের উপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, চেহারা না দেখেও। আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়তো। জানাই তো, আনম্যারিড টিচার থাকলে মেয়েরা কি করতে পারে।
রুমাইশা বিরক্ত হয়ে পড়ল। আজ এর কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছি সিঙ্গাপুরে এনইউএস পড়তো, তা এখানে এলো কেন? ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়েছে তো। সাফিন বলল, আমিও তো জানতাম তাই। ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল, রিসার্চার হয়েও গিয়েছিল ভাইয়া, কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে। ইভেন ভাইয়ার নামে কি একটা কমপ্লেনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি হয়নি। তাই আম্মু বলল কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে। ভাইয়া কথা বলেছিল, ভাইয়ার মতো ব্রিলিয়ান্টকে ও হাতছাড়া করতে চায়নি ওরা। তাই ওনার শর্তে রাজি হয়ে ভাইয়াকে নিয়েও নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রডের অনেক স্টুডেন্টদের প্রাইভেটলি স্টাডি করায়, প্লাস ওর রিসার্চের ল্যাবও রয়েছে। তবে কোথায় আছে সেটা বলতে পারি না। রুমাইশা বলল, সাফওয়ান কলেজে জব নিল আর তোরা আমাদের কাউকে বললি না? তোমরাই তো কথা বলো না। আম্মু তো ভাইয়া জব ঢোকার পরই তোমার আব্বুর কাছে ফোন দিয়েছিল। গত অক্টোবরে তোমার আব্বু ফোনই তোলেননি, তাই আম্মু আর পরে রাগের কারণে কিচ্ছু বলেনি। রুমাইশা বলল, আমি কলেজে থেকেও জানি না যে আমারই ফুফাতো ভাই নাকি এখানে জব করে। সাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারতে। আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানার কথাও না। সাফিনকে নামতে দেখে রুমাইশা ওর হাতটা খপ করে ধরে বলল, ওই তুই কোথায় যাচ্ছিস? আমার কথা কোনো শেষ হয়নি। সাফিন ধরা পড়ে গিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ল। তারপর বলল, হ্যাঁ বলো, আবার কি প্রশ্ন আছে তোমার? ভাইয়া কারোর সামনে আসে না কেন? আর এমন ঢেকে ঢুকেই বা যায় কেন? তোর সামনেও আসে না, এটা কোনো কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই গেল, কিন্তু তুই তুই তোর ছোট ভাই, তোর সামনে কেন আসে না? সাফিন এক হাত হাঁটুর উপর ভর দিয়ে মুখ ঠেকিয়ে পড়ল। সেটা আমিও জানি না। মায়ের কাছে বাবার কাছে কতদিন জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাকে কেউ কিছু বলেই না। আর ভাইয়ার সাথে তো দেখাই হয় না। আমি আসলে না এদের কেউ নয়, আমাকে এরা অনাথ আশ্রম থেকে এনেছে মনে হয়। রুমাইসা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা, তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। এখন কাজের বেলায় কাজই, আর কাজ পুরোলেই ফাজি। বলে সাফিন খাট থেকে নেমে হনহন করে বাইরে চলে গেল। বিকালের দিকে রুমাইশা আবার সাফিন বেরোলো জঙ্গলের ভেতর ঘুরতে। দুপুরের একটু আগে এসে শামসুল কাদের রুমাইশার বই খাতা, কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস এনে দিয়ে গেছে। সেইগুলো গোছগাছ করে গোসল সেরে একটু বিশ্রাম নিয়ে ওরা ভাবলো একটু জঙ্গলটা ঘুরে আসা যাক। রুমাইশার মনে পড়ে গেল ছোটবেলায় রুমাইশারা যখন আসতো ওরা তিনজন মিলে জঙ্গলে ঘুরতে যেত। রুমাইশা, রাফসান আর সাফওয়ান। সাফিন তো তখন অনেক ছোট, তাই ওকে নেওয়া হতো না। তিনজনে মিলে জঙ্গলের কিছুটা গভীরে যেত। সেখানে একটা ডোবা আছে, তার পানির অনেক স্বচ্ছ। ওই ডোবায় লাল শাপলা ফুটতো। রুমাইশা শুধু ফুল নিতে চাইতো। শাপলার গোড়ায় অনেক সময় সাপ পেঁচিয়ে থাকায় তাই রাফসানের খুব ভয় লাগতো ফুলগুলো তুলতে। কিন্তু সাফওয়ান ছিল অনেক সাহসী, আর সব থেকে বয়সে বড় হওয়ায় ওর উপরেই ছিল আবদার পূরণের ভারটা। সাফিন আর রুমাইশা হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে এসে পৌঁছালো। জঙ্গলটা যেন আগের থেকে আরো বেশি ঘন হয়েছে। চারিদিক লতা পাতা আর ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ। ডোবার চারপাশে নানা রকম জংলি ফুল ফুটে আছে। সাফিন জিজ্ঞাসা করলো, আর সামনে এগোবে কিনা? রুমাইশা এগোতে চাইলো, আর একটু বলল, চল আর একটু যাই। কতদিন পর এই জঙ্গলে এসেছি, আবার কতদিন পর আসবো তার ঠিক নেই। সাফিনও সম্মতি জানালো। কিছু দূর এগোনোর পর ওরা কিছু একটা ফাঁকা জায়গায় দেখতে পেল। এইখানে লতা পাতার পরিমাণও অনেক জায়গার তুলনায় কম। ঘাসও উঠে উঠে গেছে প্রায় অনেক জায়গা থেকে। মনে হচ্ছে এখানে নিয়মিত কেউ আসা যাওয়া করে। ব্যাপারটা ওদের দুজনের কাছে খুব অদ্ভুত ঠেকলো। তাছাড়া আশপাশটাও কেমন যেন গা ছমছমে, খুব নির্জন। হঠাৎ করে এক ঝটকা শীতল বাতাস বয়ে গেল ওদের উপর দিয়ে। সাফিনের গায়ের পশম দাঁড়িয়ে গেল যেন। সাফিন রুমাইশার দিকে ফিরে বলল, বাসায় চলো আপু,
সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা তেমন সুবিধেরও ঠেকছে না। রুমাইশাও সম্মতি জানিয়ে বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। তখনই রুমাইশার চোখ গেল তাদের ডান পাশের দিকে। প্রায় 20 থেকে 30 হাত দূরে। রুমাইশার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন হাঁটতে ভুলে গেছে ও। রুমাইশাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফিনও রুমাইশার দৃষ্টি অনুসরণ করেই ডান দিকে তাকালো। তাকেই সাফিনের পিলে চমকে উঠল। সাফিন তাড়াতাড়ি করে রুমাইশার হাত ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপু, আ- আপু, আমরা হয়তো অনেক বিপদে পড়ে গেছি। এখন এখান থেকে চলো, নইলে আজ হয়তো আর বেঁচে ফিরবো না। তখনই ঝোপের মধ্যে কিসের একটা আওয়াজ হলো। সাথে সাথে উল্টো দিকে ফিরে হাত ধরা অবস্থায় বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ছুটতে লাগলো দুইজন। ভুলেও পিছনে তাকানোর সাহস করলো না। ডোবা পার হয়ে ও ছোটা থামালো না ওরা। ছুটতে ছুটতে সামনে যেতে যেতে যখন ওরা বাড়ির নাগালে এসে গেল, তখনই থামালো দুজনে ছোটা। রুমাইশা হাঁপাতে হাঁপাতে বসে পড়ল ঘাসের উপর। সাফিনও বসলো পাশে। দুজনেই প্রায় হাঁপাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ভয়ে নীল হয়ে গেছে রুমাইশা। ভয়ে ভয়ে আবার একবার তাকালো তাদের ফিরে আসার রাস্তার দিকে। ছোটার সময় মনে হচ্ছিল কে যেন তাদের পিছু নিয়েছে, একদমই যেন পেছনে। হাত বাড়ালেই ছুতে পারবে। কিছুক্ষণ বসে থেকে নিজেদের স্বাভাবিক করে দুজনে বাড়ির দিকে এগোলো। কিন্তু দুজনের কেউই টের পেল না যে ছাদের চিলেকোঠার রুম থেকে কেউ একজন ঈগলের মতো দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তাদের দিকে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর সাফিনের ডাক পড়ল ছাদে। রুনিয়া সাফওয়ানকে খাবার দিতে যাওয়ার সময় সাফওয়ানকে বলে দিয়েছে সাফিন যেন এক্ষুনি ওর সাথে দেখা করে। রুনিয়া নিচে এসে সাফিনকে এই কথা বলতে সাফিনের মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমতা আমতা করে রুনিয়াকে জিজ্ঞাসা করে, আমাকে কেন রেখেছে মা? আমাকে তো ভাইয়া ডাকে না। আমি কিছু কি করেছি? রুনিয়া বললেন, আমি কিভাবে বলবো? ও তোকে কেন রেখেছে? তোকে যেতে বলেছে, তুই দ্রুত যা। সাফিন আর বাক্য ব্যয় না করে ছাদের দিকে এগোলো। চিলেকোঠার ঘর অবধি যাওয়া লাগলো না। ছাদে উঠে কয়েক পা ফেলার পরই সামনে কাঙ্ক্ষিত অবয়বকে দেখতে পেল সে। সাফিনের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে একজন লম্বা চওড়া পুরুষ। আবছা আলোয় তাকে বিশাল আকারের দেখাচ্ছে। পরনে সাদা রঙের আন্ডারশার্ট আর কালো ট্রাউজার। পিঠের আর বহু উঁচু উঁচু হয়ে থাকা পেশির দিকে তাকালেই বোঝা যায় ফিজিক্যাল এক্সারসাইজ এর পেছনে যথেষ্ট সময় ব্যয় করা হয়। এই প্রথম সাফওয়ানকে শুট বুট ছাড়া দেখলো সাফিন। সাফিন মনে মনে ভাবলো, সাফওয়ান ভাই এত লম্বা কেন? আমাদের গোষ্ঠীতে এমন লম্বা কেউ আছে বলে তো মনে হয় না। আমি 5 ফুট 10, আব্বু 5 ফুট 8, দাদুও ছিল 5 ফুট 10-এর কাছাকাছি। আর সাফওয়ান ভাইয়া সে এক ধাক্কায় 6 ফুট 4-এ চলে গেল। কার মতো হয়েছে আল্লাহই মালুম। সাফিনের ভাবনায় ছেদ পড়ল এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠে। সাফওয়ান পেছনে ফেরা অবস্থাতেই ভারিক্কি কণ্ঠে জিজ্ঞাসা করল, জঙ্গলে কেন গিয়েছিলি? সাফিন নমনীয় কণ্ঠে ধীরে ধীরে বলল, একটু ঘুরতে গিয়েছিলাম। রুমি আপু বলছিল যে জঙ্গলের দিকে একটু ঘুরতে যাবে, অনেকদিন যায়নি তাই। ফেরার সময় ছুটলি কেন? ছোটার কথা মনে পড়তেই সাফিনের ভয়েস চেঞ্জ হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, ভাইয়া, আর বলো না। জঙ্গলের ভেতরে যে ডোবাটা আছে না, কিছুটা সামনে গিয়েছিলাম আমরা। কিন্তু ওখানটায় গিয়ে জঙ্গল কেমন যেন খুব হালকা মনে হচ্ছিল, যেন সেখানে কেউ বা কিছু যাওয়া আসা করে অনেক, বা থাকে ওখানে। আমরা যখন ওখান থেকে ফিরে আসবো তখনই দেখি আমাদের থেকে খানিকটা কিছু দূরেই একটা খোলস, সাপের খোলসের মতো, কিন্তু কিন্তু সেটা সাপের খোলসের থেকেও সাইজে অনেক বড় আর পুরু। নিশ্চিন্ত ওখানে কোনো বড় সাইজের অজগর থাকে, নয়তো বা অন্য কিছু। সাফিন আরো কিছু বলতেই যাচ্ছিল, তার আগে সাফান ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, আমি যেন আর কখনো তোদেরকে ওই জঙ্গলে যেতে না দেখি। আর খুব প্রয়োজনে গেলেও ডোবার ওই পাশটায় যাবি না, মনে থাকে যেন কথাটা। আর রিমু কখন এসেছে? বাকিরা রুমাইশাকে রুমি বললেও সাফওয়ান ওকে রিমু বলে ডাকে। ছোটবেলায় এর কারণ জিজ্ঞাসা করলে বলতো, সবাই ওকে যা ডাকে আমি কেন ডাকবো? আমি অন্য ডাকবো। তাহলে অন্য সবার আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকলো শুনি? তখন বাকিরা বেশ মজা করে বলতো, কেন, তুই কি স্পেশাল?
সাফওয়ান দ্বিগুণ জোর দিয়ে বলতো, হ্যাঁ আমি স্পেশাল। গত পরশু এসেছে রুমিয়া আপু বিকেলবেলা, বলল সাফিন। প্রতি উত্তরে সাফওয়ান কিচ্ছু বলল না, চুপ করে থাকলো। তারপর কিছুক্ষণ পর সাফিনকে চলে যেতে বলল। সাফিন সাথে সাথেই নিচে চলে আসলো। রুমাইশা এতক্ষণ নিচেই ছিল, সাফওয়ান কি বলে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল। সাফিন নিচে এলেই ও জিজ্ঞাসা করলো সাফওয়ান কি বলেছিল। সাফিন সবটাই খুলে বলল। সাফওয়ান ওর কথা জিজ্ঞাসা করেছে শুনেই ওর বুকের ভেতরটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি। ও তো ভেবেছিল সাফওয়ান হয়তো ভুলেই গেছে রুমাইশা নামে কেউ একজন আছে। তারপর দুজনে কথা শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রাতে পড়া শেষ করতে করতে 2টা বেজে গেল। সাফিন আজ দ্রুতই ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটা সন্ধ্যা থেকে একটু ম্যাচ ম্যাচ লাগছিল। রুমাইশা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। আজ আর বাইরের লাইটটা কেউ অফ করেনি। রুমাইশা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাফন ভাই এরকম হয়ে গেল কেন? ভাইয়া তো আগে কত মজা করতো ওদের সাথে, খুব প্রাণোচ্ছল ছিল ভাইয়া। ওদের 3জনের লিডার ছিল সাফওয়ান। তানিয়া ফুপিরা দেশের বাইরে থাকে বলে আয়ান আর জায়ানের সাথে ওদের খুব একটা মেলামেশা হয় না। তাই 3জনের দেখা হলেই সারাক্ষণ একসাথে হতো। সাফওয়ান ছিল বদমেজাজি আর একরোখা। উম ছোটবেলায় প্রচুর মারদঙ্গা করার স্বভাব ছিল ওর। যাকে তাকে মেরেই বসতো। একবার ওরা 3জন পৌর পার্কে খেলা করার সময় একটা মেয়ে রুমাইশার চুল ধরে টেনেছিল। রুমাইশার সে কি কান্না! বছর চারেকের রুমাইশা তখন ছিল সাফওয়ানের কলিজার টুকরা। সাফওয়ান তখন 12 বছরে পড়েছে মাত্র, আর রাফসান হয়তো 9। রাফসান রুমাইশার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, আর সাফওয়ান গিয়ে মেয়েটার কষিয়ে দিল একটা থাপ্পড়। মেয়েটা হয়তো বছর 6 হবে। গালে পুরো 4টা আঙুলের দাগ বসে গেল মেয়েটার। এইদিকে মেয়েটা চর খেয়েছে দেখে সেই মেয়ের বাবা মা এসে সাফওয়ানের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল। রুনিয়া রহমান ছিলেন ওদের সাথে। মেয়ের মা বলে গেল, ছেলেকে এখন শাসন করুন, নইলে ছেলে বিগড়ে যেতে সময় লাগবে না। রুমাইশা নিজের মনে মনেই হাসলো। সাফওয়ান ভাইয়া কত কেয়ারিং ছিল ওর প্রতি। এইসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে গেল। হঠাৎ করেই ভারী কিছু পড়ার শব্দে আজও ঘুম ভেঙে গেল রুমাইশার।